আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তরিকুল ইসলাম নিলয়, অ্যাকাউন্টিং উইথ নিলয় পেজ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর ব্যাট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জাবেদা দেখব। এই জাবেদাগুলি তুমি পারলে পরীক্ষায় ভ্যাট নিয়ে যত জাবেদাই আসুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। তো ভ্যাট বলতে আমরা আসলে কি বুঝি, সবাই একটু আমার সাথে সাথে লক্ষ্য করো। ভ্যাট, ভিএটি, ভ্যাট, ভ্যাটের আগে পূর্ণরূপটা যদি আমরা একটু জানি, আমরা যদি একটু ডেফিনিশন করি, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট মানে কি? মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর সরকার কর্তৃক ভ্যালু অ্যাডেড ট্যাক্স 15% প্রত্যেক বছর নির্ধারিত হয়ে থাকে। এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা কিন্তু তুমি যে কোনো পণ্য সামহাও, এই কলমটাই যদি তোমরা চিন্তা করো, কিনতে গেলে কিন্তু তোমাদের কোথাও না কোথাও ট্যাক্স দেওয়া লাগতেছে, কিন্তু সরকার কর্তৃক যেসব বিএসটি অনুমোদিত যেসব পণ্য আছে ওইখানে কিন্তু 15% তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে। তো ভ্যাট নিয়ে তো আলোচনা কেন, ভ্যাট নিয়ে কিন্তু আমাদের জাবেদাতে চ্যাপ্টার 2 এর ফার্স্ট পেপার, আমি একটু অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এখানে একটু দেখে দিই যে এটা বলছে, সংক্ষিপ্ত ফর্ম লিখলাম অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। চ্যাপ্টার কি 2, অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2। আমরা এই চ্যাপ্টার 2, এটা কিন্তু ফার্স্ট পেপার, একবারে ফার্স্ট পেপারের শুরু করছি আমরা। তো এটার যে ভ্যাট সংক্রান্ত যেসব জাবেদাগুলো আছে এগুলো পারলে কিন্তু প্রত্যেক বছর দেখা যায় ভ্যাট নিয়ে 2টা 3টা জাবেদা দিয়েই থাকে। তো তোমাদের খতে যখন জাবেদা চাবে তখন তোমরা যদি ভ্যাট নিয়ে জাবেদাটা অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তোমরা পুরো মার্কসের জন্যই কিন্তু এটা কেটে যাবে। তো ভ্যাট কিন্তু দুই ধরনের আছে, একটা হইতেছে প্রদত্ত ভ্যাট আর একটা হইতেছে প্রাপ্ত ভ্যাট। দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা হইতেছে আমাদের প্রদত্ত ভ্যাট, অথবা ক্রয় ভ্যাট। আরেকটা হইতেছে আমাদের প্রাপ্ত ভ্যাট অথবা বিক্রয় ভ্যাট। দেখো, তোমরা যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু তোমরা কখনোই এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন আসুক না কেন অ্যান্সার করতে পারবে না। একটা হচ্ছে প্রদত্ত ভ্যাট অথবা ক্রয় ভ্যাট, আর হচ্ছে প্রাপ্ত ভ্যাট অথবা বিক্রয় ভ্যাট। এই দুইটা ভ্যাট যদি তোমরা একটু মাথার মধ্যে ভালোভাবে গেঁথানো তাহলে কিন্তু সকল জায়গাতে অ্যান্সার করতে পারবা। প্রদত্ত ভ্যাটটা কি একটু বুঝি, অথবা ক্রয় ভ্যাটটা কি। আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, একটু আমার কথাটা মাথায় ঠান্ডাভাবে নাও, আমরা যখন কোনো পণ্য ক্রয় করি তখন আমরা বিক্রেতাকে কিন্তু একটা ট্যাক্স দিই। তো দেখো, আমি যখন বিক্রেতাকে ট্যাক্সটা দিলাম তখন কিন্তু এটা আমার জন্য সম্পদ। এখন বলো ভাইয়া কিভাবে সম্পদ হয়? আমি তো টাকা উল্টারও টাকা দিলাম, এটা তো ব্যয় হওয়ার কথা। হ্যাঁ, এরকম প্রশ্ন আমার মনেও এসেছিল, কিন্তু না, এটা একটা সম্পদ। কেন সম্পদ? কারণ ট্যাক্স নিজেই একটা ব্যয়। এই ব্যয়টাকে তুমি থেকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দিছো, এভাবে চিন্তা করতে হবে যে ট্যাক্স নিজেই একটা ব্যয়, এই ব্যয়টা আমি বিক্রেতাকে দিয়ে দিছি, এখন বিক্রেতার দায়িত্ব হচ্ছে এটা সরকার পর্যন্ত পৌঁছানো। দ্যাট মিনস এটা বিক্রেতার জন্য এটা একটা ব্যয় হতে পারে, বাট আমার জন্য এটা ব্যয় না। আমার কাছে যতক্ষণ না ছিল ওই পণ্যটা আমি কিনি নাই, অথবা বা ওই পণ্যটা আমার কাছে নাই, তখন ওইটা আমার পর্যন্ত আমার কাছে ওটা ব্যয়। কথাটা একটু আমি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। সামহাও এই পণ্যটা যার কাছে আছে তার কাছে এটা দায় স্বরূপ অথবা একটা ব্যয় স্বরূপ। কিন্তু তুমি যদি এই পণ্যটা বিক্রেতা থেকে ক্রয় করে নাও, অর্থের বিনিময়ে তো ক্রয় করবা, তো অর্থের বিনিময়ে যদি তুমি এটা ক্রয় করে নাও তখন তোমার জন্য এই ভ্যাটটা সম্পদ, কারণ তুমি ভ্যাট দিয়ে দিছো, এই কলমটা এখন তোমার। এরকম মানে এইভাবে থিমটা চিন্তা করতে হবে। অনেক বাচ্চারাই মানে অনেক স্টুডেন্টই যারা আছে তারা কিন্তু এই ভ্যাট থেকে অ্যান্সার করতে পারে না পরীক্ষার সময়। তো আমি এখানে এখানে লিখে দিতেছি এটা কিন্তু একটা সম্পদ। কি সম্পদ? সম্পদ তো আবার দুইটা আছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। এটা মাস্ট বি আবার চলতি সম্পদের মধ্যে পড়েছে, ঠিক আছে? এটা মাস্ট বি চলতি সম্পদ মানে কি? এই প্রদত্ত ভ্যাট অথবা এই ক্রয় ভ্যাটটা, ঠিক আছে, এই প্রদত্ত ভ্যাট অথবা এই ক্রয় ভ্যাট যেটা আছে এটা কিন্তু সম্পদ। কি সম্পদ? ভ্যাট চলতি সম্পদ। এটা কিন্তু একটা চলতি সম্পদ। আর এখানে যে প্রাপ্ত ভ্যাটটা আছে, প্রাপ্ত ভ্যাট মানে কি? আমি ভ্যাট পাইছি। কে ভ্যাট পায়? বিক্রেতা। এই যে আমি পণ্যটা যখন ক্রয় করলাম আমি কিন্তু এই ভ্যাটটা কিন্তু দিছি এই যে ওনারে,
কানের এই যে বিক্রেতারে দিছি, বিক্রেতা ভ্যাটটা পাইছে, এটা এখন তার জন্য কি হয়ে গেছে ভাইয়া, এটা এখন তার জন্য দায় হয়ে গেছে, কারণ তাকে আমি ভ্যাট দিয়ে দিছি, এখন সে এই ভ্যাটটা একটা ব্যয়, এই ব্যয়টা তার খাতার মধ্যে নাম উঠে গেছে যে এই ব্যয়টা তাকে সরকারের কাছে হস্তান্তর করা লাগবে, তো সরকারকে তার দিতে হবে ভ্যাটটা, এই জন্য এটা তার কাছে এখনো দায়। সোজা কথায় তুমি যদি কোনো পণ্য ক্রয় করো, তখন তোমার জন্য ওই পণ্যটার মানে ওই ভ্যাটটা তোমার জন্য তখন সম্পদ, তখন ওই ভ্যাটটা তোমার জন্য সম্পদ, এটা মাথায় রাখবা তোমরা যারা আছো। এবং কোনো বিক্রেতা যদি পণ্য বিক্রয় করে, ক্রেতা তার কাছে যে মূল্যটা পরিশোধ করে ওইখানে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত থাকে, তার দায়িত্ব হলো ওই টাকাটা সরকারের কাছে পৌঁছানো, ওই বিক্রেতার দায়িত্ব। তো ওই বিক্রেতার জন্য এটা একটা দায় স্বরূপ, এই জন্য এটা বিক্রয় ভ্যাট আমার জন্য দায়। আমি এখানে লিখে দিতেছি কি দায়, দীর্ঘমেয়াদী দায় না ভাইয়া, এটাও চলতি দায়। আশা করছি আমি বুঝাতে পেরেছি তোমাদের। তো এবার আমাদের যে ইম্পর্টেন্ট জাবেদাগুলো পরীক্ষার সময় আসে সেগুলো একটু দেখে নিব, কোন কোন জাবেদাগুলো আমাদের পরীক্ষার সময় আসতে পারে। তো 1 নম্বরে আমরা যে জাবেদাটা দিয়ে শুরু করব, ভ্যাট চলতি হিসাব খোলা হলো জাবেদাটা দিয়ে আমরা শুরু করব। ভ্যাট চলতি হিসাব খোলা হলো, ভ্যাট চলতি হিসাব খোলা হলো। আচ্ছা, একটা টাকার অ্যামাউন্ট বলে দিয়ে আমি এখানে 2000 টাকা দিয়ে দিলাম, ভ্যাট চলতি হিসাব খোলা হলো, এটার জাবেদা মনে করো এটা প্রশ্নে দেওয়া আছে, এটার জাবেদা আমাদের দিতে হবে। মনে রাখবা কখনো এটা এটা হলো সর্বপ্রথম জাবেদা ভ্যাটের, ভ্যাট চলতি হিসাব খোলা হলো। অ্যাকাউন্ট, হিসাবটা কোথায় খুলি আমরা, অ্যাকাউন্টে খুলি মানে ব্যাংকে খুলি। তো যখন আমরা একটা হিসাব খুলি তখন আমাদের টাকা দিয়ে হিসাবটা খোলা লাগে, সামহাও তুমি একটা অ্যাকাউন্ট খুলবা ব্যাংকে, তোমার 500 টাকা দিয়ে মেবি একটা অ্যাকাউন্ট খোলা লাগে, তো তোমার টাকাটা কিন্তু চলে যায়, তখন নগদান হিসাব অটোমেটিক ক্রেডিট হয়ে যায়। তো তুমি একটা ভ্যাট চলতি হিসাব খুলতো, তোমার টাকাটা মাস্ট বি চলে যাবে, কত টাকা, 2000 টাকাতে খুলছো, 2000 টাকাই চলে যাবে। তার বিপরীতে এটা কি হবে, অবশ্যই ডেবিট হবে। এখন এটা কি হবে, এটা অবশ্যই একটা ব্যয়, ভ্যাট চলতি হিসাব। এই দেখো ভ্যাট চলতি হিসাব, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু এভাবে লিখবে না পরীক্ষার সময়। 2000 টাকা তোমরা কিন্তু বক্স করে জাবেদার যে তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকার যে খামটা আছে ওই খামটা ফলো করেই সবসময় লিখবা। ভ্যাট চলতি হিসাব ডেবিট 2000 টাকা, আর নগদান হিসাব আমাদের থেকে অর্থ চলে গিয়েছে, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। এটা কিছুই না, এটা একবারে পানির মতো একটা জাবেদা, সহজ জাবেদা যে তুমি একটা হিসাব খুলেছো তাই জন্য তোমার টাকা পরিশোধ করতে হয়েছে ব্যাংকে, আর তার বিপরীতে ভ্যাট চলতি হিসাব একটা ব্যয় স্বরূপ, এটা মানে এটা তুমি একটা হিসাব খোলা লাগে না, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট যে বিক্রেতাই তো খুলছে, সে যেই খুলুক সরকারকে দেওয়ার জন্য এটা অ্যাকাউন্টের মাধ্যমে যে দিবে নাকি সরকারের হাতে গিয়ে দিয়ে আসবে, না এরকম না। তো যখন হিসাবটা খুলছি আমার টাকা চলে গেছে, এই জন্য এটা নগদান হিসাবটা ক্রেডিট হয়েছে। আচ্ছা, তো 2 নম্বরে আমাদের যে জাবেদাটা আসবে, পণ্য ক্রয় করা হলো, একটা টাকা আমরা এখানে লিখি, পণ্য ক্রয় করা হলো, আমি এখানে সামহাও দিয়ে দিলাম ভ্যাট। আচ্ছা, পণ্য ক্রয়ের টাকাটা কত টাকা দিব, পণ্য ক্রয়ের টাকাটা ভ্যাট আমি দিয়ে দিই এখানে 15% দিই, ওকে ভ্যাট 15% দিলাম, আর পণ্য ক্রয় করা হলো এখানে 20,000 টাকা দিই, 20,000, আচ্ছা 20,000 টাকা। আচ্ছা, এই হয়ে যাচ্ছে আমাদের পণ্য ক্রয় করা হলো, ভ্যাট 15%, 20,000 টাকা, মানে 20,000 টাকার একটা পণ্য ক্রয় করছো যার ভ্যাট, তার উপরে 15% ভ্যাট দিতে হবে। আমি আবারও বলতেছি, আমরা উপরে কিন্তু একটু আগে দেখে আসছি যে ক্রয় ভ্যাট আমার জন্য কি সম্পদ, কি সম্পদ, চলতি সম্পদ। তো চলতি সম্পদ কি হয়, পণ্য ক্রয়, ক্রয় কিন্তু আমার জন্য আবার ব্যয়। তুমি নর্মালি এটা জানো, যারা বেসিক জানো যে পণ্য ক্রয় করলে জাবেদা কি হয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি তুমি এতটুকু আগে লেখো, ক্রয় হিসাব ডেবিট, আমি কিন্তু শুধু এতটুকু জাবেদা করতেছি, ভ্যাটের হিসাব আমি পরে আসতেছি। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হইতেছে পণ্য ক্রয়ের জাবেদাটা শুধুমাত্র। এখন এই যে ভ্যাট, এটা কি ভ্যাট, যদি পণ্য ক্রয়ের সাথে কোনো ভ্যাট অন্তর্ভুক্ত থাকে সেটা অবশ্যই ক্রয় ভ্যাট, কারণ এই যে পণ্য ক্রয়, ক্রয়, ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট আমার জন্য কি সম্পদ, তাহলে তো কোনো কিছু ভাই বলাই লাগে না। তুমি অবশ্যই ক্রয় ভ্যাটের অপর নাম কি, প্রদত্ত ভ্যাট, তুমি এখানে প্রদত্ত ভ্যাট দিয়ে লিখবা, প্রদত্ত ভ্যাট আমার জন্য সম্পদ। সম্পদ মানে কি ভাইয়া, সম্পদ মানে কিন্তু ডেবিট,
সম্পদ মানে ডেবিট। এবার টাকাটা কিভাবে বসাবো, আসো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। 20,000 টাকা, 20,000 টাকার উপরে 15% যদি আমরা করি তাহলে আমাদের হয় ওয়েট 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 3,000 টাকা। ওকে, 20,000 টাকার উপরে 15% করলে আমাদের হয় 3,000 টাকা। এই দেখো আমি যদি তোমাদেরকে একটু করে দেখাই, 20,000 ইন্টু 15% যদি আমরা করি তাহলে 3,000 টাকা আমাদের এখানে এসে পড়বে। তো 3,000 টাকা কিসের টাকা? 20,000 টাকার উপরে 15% করছি, তার মানে এই যে ভ্যাটের টাকা। 15% করলে 3,000 টাকা ভ্যাটের টাকা। 3,000 টাকা কিন্তু ভ্যাটের টাকা, ঠিক আছে। পণ্যটা ক্রয় করছি, পণ্যটা ক্রয় করেছি আমরা কত টাকার? পণ্যটা আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করেছি। আচ্ছা, 20,000 টাকার পণ্য ক্রয় করেছি এটা। এই যে দেখো, পণ্য ক্রয় 20,000 টাকা, এটা তো আমাদের কোনো টাকাটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই। এটার উপরে 15%। আচ্ছা, আর দেখো আমি যখন পণ্যটা ক্রয় করলাম, ভ্যাট দিছি 3,000 টাকা, পণ্য ক্রয় করছি 20,000 টাকা, মোট আমি কত টাকা আমার থেকে চলে গেছে? আমার থেকে চলে গেছে কিন্তু 23,000 টাকা। এই সম্পূর্ণ টাকাটা এখানে বসে যাবে। আর তোমরা কিন্তু যদি এগুলো ঝামেলা লাগে তাহলে প্রদত্ত ভ্যাটের টাকাটা নির্ণয় করে অথবা এই যে ডেবিট পাশের টাকাটা মিলিয়ে ফেললে কিন্তু ক্রেডিট পাশ একটা, তার মানে এই দুইটার সমান হতে হবে। তাহলে কিন্তু তোমরা এই দুইটা যোগ করেও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবা। এইভাবে আমি বুঝাই না, কিন্তু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে তোমরা নির্ণয় করতে পারবা। কারণ কি, ডেবিট পাস এবং ক্রেডিট পাস সর্বদাই সমান হবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে। আচ্ছা, পরের আমরা নেক্সট যেই এটা আছে জাবেদাটা আছে, এটা একটু টাফ, এটা একটু মনোযোগ দিয়ে তোমরা বুঝবা। 3 নাম্বারে এটা আমরা একটু বুঝবো। 3 নাম্বারে বলছে, আমরা যদি বলি ভ্যাট সহ পণ্য ক্রয় করা হলো সুমনের কাছ থেকে 11,500 টাকার, মানে 11,500 টাকার পণ্য ক্রয় করছে, দোকান থেকে না, সরাসরিও না, সুমনের কাছ থেকে, ভ্যাট সহ। আচ্ছা, আমি একটু সাজায় লিখি এখানে, ভ্যাট সহ পণ্য ক্রয় করা হলো সুমনের কাছ থেকে কত টাকার? 11,500 টাকার। এটা জাবেদাটা আমরা কিভাবে দিব? 11,500 টাকার ব্যাট সুমনের কাছ থেকে আমরা মানে পণ্য ক্রয় করছি, আমরা বলছি পণ্য ক্রয়ের জাবেদাটা আগে দিয়ে নিব। এখন এখানে কিন্তু পণ্যটা ক্রয় করছি সুমনের কাছ থেকে, দ্যাট মিনস এটা আমরা নগদে ক্রয় করিনি, ধারে। কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে সেটা ধারে হয়, যদি কিছু বলা না থাকে তাহলে সেটা নগদে হয়। এই যে নগদ টাকা চলে গেছে, কিন্তু এটা সুমনের কাছ থেকে মানে ধারে। তো আমরা নর্মালি আগে পণ্য ক্রয়ের জাবেদাটা দিব, ক্রয় হিসাব ডেবিট। আর এটা যদি সুমনের কাছ থেকে ধারে হলে প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, এবার দেখো ভ্যাট সহ পণ্য ক্রয় করলে কিসের হয়? প্রদত্ত ভ্যাট হয়। পণ্য ক্রয় করলে কিন্তু প্রাপ্ত ভ্যাট হয় না, পণ্য বিক্রয় করলে প্রাপ্ত ভ্যাট হয়। তো এখানে আমি এটাও লিখে দিই, প্রদত্ত ভ্যাট। আগে এগুলো লিখে নিবা, দেন টাকার অঙ্কটা বসাবা। প্রদত্ত ভ্যাট হিসাব কি হবে? প্রদত্ত ভ্যাট হিসাব আমাদের প্রদত্ত হিসাব ডেবিট হবে। ওকে, এবার টাকাটা কিভাবে তোমরা বসাবা নাকি? দেখো, ভ্যাট সহ পণ্য, এখন বলবা ভাইয়া এখানে তো ভ্যাটের টাকা দেওয়া নেই, আমরা কিভাবে ধরবো? এখানে তো পার্সেন্টেজ দেওয়া ছিল বিধায় আমরা পার্সেন্টেজ করছি, কিন্তু এখানে তো কোনো পার্সেন্টেজই দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে ধরবো? ভাইয়া একটা জিনিস সবসময় মনে রাখবা, সরকার কর্তৃক আমি কিন্তু বলছি ভ্যাট কিন্তু 15%। সরকার কর্তৃক যদি কোনো অঙ্কে যে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই তাহলে কিন্তু সেখানে ইনভিজিবল ভাবে 15% থাকে। এটা কিন্তু বলা থাকে না প্রশ্নে, কিন্তু এটা কিন্তু মানে তোমার উচ্চ অবস্থায় থাকে, তোমার এটা বুঝে নিতে হবে যে কোনো ভ্যাট সহ বলে দিছে কিন্তু পার্সেন্টেজের কথা বলে নাই, তার মানে 15% কিন্তু আমাদের বলা আছে। তাহলে কিভাবে 11,500 যে টাকাটা আছে, 11,500 ইন্টু 15% যদি আমরা করি তাহলে কত টাকা দাঁড়াবে আমরা দেখবো। 11,500 ইন্টু 15% যদি আমরা করি তাহলে আমাদের আসতেছে 1,725 টাকা। 1,725 টাকা 15%। কিন্তু ওয়েট, এখানে একটু ঝামেলা আছে, এটা এভাবে করলে হবে না। কেন হবে না? দেখো, তোমরা তো 1,725 টাকা এখানে বসাই দিবা ডেবিট পাশে, যে ভাইয়া এখন আমরা এখানে ডেবিট পাশে না, এখানে কিন্তু ভ্যাট সহ 11,500 টাকার পণ্য ক্রয় করছে, ভ্যাট সহ। এই পুরো টাকাটা 100%-এর টাকা, আবার ভ্যাট সহ 15%-এর টাকা। টোটাল কত পার্সেন্টের টাকা? টোটাল কিন্তু 115%-এর টাকা। এইখানে কিন্তু ভ্যাটের টাকাটা আলাদা ছিল, পণ্য ক্রয়ের টাকাটা আলাদা ছিল। তাহলে এই জন্য কিন্তু ক্রয়ের টাকাটা আলাদা বসেছে, ভ্যাটের টাকা আলাদা বসেছে, পার্সেন্ট করে দিয়েছি, বসে গেছে। কিন্তু এখানে কিন্তু ভ্যাট সহ এরকম জাবেদাগুলো যখন আসবে যে ভ্যাট সহ
পণ্য ক্রয় করা হলো, তখন কিন্তু তোমার আগে এটাকে 11,500 যে টাকাটা ভ্যাট সহ, এটার টোটাল আগে ইটা বের করে নেবে। দেখো 11,500 ডিভাইডেড বাই 115। 115 কেন? এটা 100%-এর টাকা আর 15% ভ্যাট, তো 115, 100 টাকা আসছে ইন্টু 15 যদি আমি করি 1500 টাকা। 1500 টাকা হয়ে যাচ্ছে আমাদের ভ্যাটের টাকা। কিভাবে বের করছি বুঝা গেছে? যখন এই যে ভ্যাট সহ বলা থাকবে তখন এইভাবে নির্ণয় করবো। কিভাবে আরেকবার দেখাই, এই যে 11,500 ডিভাইডেড বাই 115, 115 তাহলে আছে 100 ইন্টু 15% বলছিল 1500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ভ্যাটের টাকা 1500। যদি তোমরা না বুঝো আমি আরেকবার বলতেছি, যখন ভ্যাট সহ বলা থাকবে তখন তোমরা এই যে টাকাটা থাকবে এই টাকাটা কিন্তু 100%-এর টাকা, আর ভ্যাট সহ কত পার্সেন্ট ভ্যাট বলা নাই, 15% ধরে নিবা। তো 100% আর 15% তোমরা ধরে নাও, মানে সবসময় 115%-ই হবে। এটা আমি এটাও বলে দিলাম, সবসময় 115 দিয়ে এই টাকাটা ভাগ ভাগ দিবা যখন এই যে ভ্যাট সহ বলা থাকবে। ভাগ দেওয়ার পর যেটা আসবে ওইটাকে 15 দিয়ে আবার গুণ দিবা। 15 গুণ দেওয়ার পর দেখবে ভ্যাটের টাকাটা অলরেডি চলে আসছে। এখন তো আর কিছুই না, এখন তো জাস্ট তোমরা তোমাদের টাকাটা বসাই দিবা। কত টাকা বসাই দিবা? দেখো পণ্য ক্রয় করছিল কত টাকার? পণ্য ক্রয় করছিল ভ্যাটের টাকা বাদ দিয়ে 1500 টাকা বাদ দিয়ে, কিন্তু আমাদের 1500 টাকা বাদ দিয়ে 11,500-র মধ্যে কিন্তু ভ্যাটের টাকা 1500, এটা বাদ দিয়ে যে টাকাটা এটার পণ্য কেনার টাকা। তো এই পণ্য কেনার টাকাটা আমরা যদি এখানে লিখি 10,000 টাকা, আর এখানে ক্রেডিট পাস, এই দুটো যোগ করলে কত হয় ভাইয়া? নর্মালি যে আমাদের থেকে পাবে কিন্তু 11,500 টাকা। তো এই ছিল এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট জাবেদা। তোমরা যদি কোনো জাবেদা বুঝতে না পারো, এই 3টা জাবেদা যদি তোমরা পারো তাহলে আশা করি বিক্রয়ের জাবেদাগুলো পারবা। আমি নেক্সট ক্লাসে প্রাপ্ত ভ্যাটের 3টে জাবেদা নিয়ে আলোচনা করব। এই 6টা জাবেদা তোমরা যদি পারো, তোমরা না পারলেও যদি যে ভাইয়া আমি কোনোভাবেই বুঝতেছি না, তাহলে তোমরা, আমি বলবো কি জানো, আমি বলবো মুখস্থ করে নাও, কারণ এরকম জাবেদা কিন্তু অলরেডি আসবে। আর অ্যাকাউন্টিং সর্বদাই বুঝার বিষয়, মুখস্থ করার বিষয়ই না। তোমরা যদি বুঝো ভাইয়া তাহলে কিন্তু আসবে। আমি কিন্তু একবার রিভিউ দিয়ে যাচ্ছি। ভ্যাট চলতি হিসাব খোলা হলে নগদ টাকা চলে যাচ্ছে, জাস্ট চলে গেল। হ্যাঁ, আমার জন্য ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন প্রদত্ত ভ্যাটের টাকাটা কেন আসছে? প্রদত্ত ভ্যাট আমার জন্য একটা সম্পদ, সম্পদ হলে ডেবিট। এই যে 15% করে দিয়েছি, হয়ে গেছে। এখানে ভ্যাটের টাকাটা আলাদা দেওয়া ছিল, এই জন্য 15% করছি, ভ্যাটের টাকা বসছে পণ্য ক্রয় 20,000 টাকা। এইখানে এই জাবেদাটা একটু ক্রিটিক্যাল, যে ভ্যাট সহ বলা থাকলে যেই টাকাটা থাকবে ওইটাকে আমি প্রথমে 115 দিয়ে ভাগ দিব। কেন? কারণ এটা হয়ে যাচ্ছে 100%-এর টাকা, আর 15% আমরা উজ্জ্বলভাবে থাকে, তো 115 দিয়ে ভাগ দিব। এটা কিন্তু করতে যাবা না, এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। 115 দ্বারা ভাগ দিব এই টাকাটাকে। ভাগ দেওয়ার পর যে টাকাটা আসবে ওটাকে 15 দ্বারা গুণ করবো। 15 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এই যে ভ্যাটের টাকাটা আসবে। তো ভ্যাটের টাকাটা আসলে পণ্য ক্রয় করছি কিন্তু ভ্যাটের টাকাটা বাদ দিয়ে, ভ্যাটের টাকাটা বাদ দিয়ে তো পণ্যটা ক্রয় করি। তো ভ্যাটের টাকাটা যদি এটা থেকে এটা বাদ দিই তাহলে আসবে ভ্যাটের টাকাটা আসবে, মানে ক্রয়ের টাকাটা আসবে। আর এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের প্রদেয় হিসেবে টাকাটা আসবে। তো এই 3টা জাবেদা কিন্তু প্রদত্ত ভ্যাটের জাবেদা। প্রদত্ত ভ্যাটের জাবেদাগুলো কিন্তু সবসময় পরীক্ষায় অলরেডি আসে। তো তোমরা যারা এই জাবেদাগুলো বুঝেছো, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া তোমাদের কাছে যে তোমরা পরীক্ষায় ভালো করে অ্যান্সার করতে পারো। এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, আশা করি। এবং যদি কোনো টপিক বুঝতে চাও আমাকে কমেন্টসে জানাও, বা কোনো কোথায় সমস্যা, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।